পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের সময় আমরা দেখছি যে ভারসাম্য শর্ত হচ্ছে দুইটা, প্রয়োজনীয় পর্যাপ্ত। যে দুইটা ছিল একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রেও ভারসাম্য শর্ত একই, প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, এটা প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, বা এটাকে আমরা বলি এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে। এখন এই শর্ত একই, ভারসাম্য বিন্দু একই জায়গায় হবে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বিন্দুতে ভারসাম্য অর্জন হয় ঠিক ওই বিন্দুতেই দাম পরিমাণ দুইটাই নির্ধারণ হয়। কিন্তু একচেটিয়া বাজার যে কাজটা করে তার যেহেতু অতিরিক্ত দাম নির্ধারণ করার একটা ক্ষমতা আছে, তাহলে একচেটিয়া বাজারই সবসময় এমআর রেখার সাথে ভারসাম্য অর্জন করে, কিন্তু ওই বিন্দুতে দাম নির্ধারণ করে না, এআর রেখা বরাবর দাম নির্ধারণ করে। এই জন্য একচেটিয়া কারবারির এআর রেখাকে বলা হয় দাম রেখা। এই জায়গায় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া বাজারের ভারসাম্যের মূল পার্থক্যটা। আমরা একটু চিত্রে গেলে মনে হয় বিষয়টা আরেকটু ইজি হয়ে যাবে। যেমন আমরা জানি একচেটিয়া বাজারের ক্ষেত্রে লম্ব অক্ষে নিলাম আমরা পিআরসি, প্রাইস রেভিনিউ কস্ট, আর ভূমি অক্ষে আমরা নিলাম কোয়ান্টিটি। আমরা জানি একচেটিয়া বাজারের গড় আয় রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখন আমরা এই এআর এমআর আঁকার সময় কি করি, এআর এর খুব নিকটবর্তী আর এটা এমআর আঁকায় দিই, মনে হয় যে এটা মনে হয় হয়েছে না। এইটা আঁকার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে আমরা এআর রেখা যখন আঁকবো এআর ভূমি অক্ষকে স্পর্শ বা ছেদ করবে না, কারণ হচ্ছে এই গড়ায় কখনো শূন্য বা ঋণাত্মক হয় না। কিন্তু যদি এটা মিশতো এই পর্যন্ত অগ্রসর হইতো, তাহলে এই যে বিন্দুটা চিহ্নিত করে ঠিক তার অর্ধেক বরাবর স্কেল ধরে আমরা আঁকবো এমআর। কেন? কারণ এআর যে হারে নিম্নগামী হয় এমআর তার দ্বিগুণ হারে নিম্নগামী হয়, তাই এটা অর্ধেক বরাবর অবস্থান করবে। এমআর কিন্তু ঋণাত্মক হতে পারে, নিচে নামতে পারে, কিন্তু আমরা নামাবো না। কেন নামাবো না? কারণ দেখা গেল এমআর নামাইলাম যে আমার তো ঋণাত্মক হতে পারে, কিন্তু পরীক্ষার হলে আমার মনে নাই যে এআর ঋণাত্মক হতে পারে নাকি আমার। তখন দেখা গেল ভুল করে তুমি এআর নামায় দিলা, তোমার কিন্তু চিত্রটা ভুল হয়ে যাবে। তাহলে কোনোটাকেই আমরা নামাবো না, দুটোই উপরে থাক, অসুবিধা তো নাই। এরপর আমরা আসি এমসি। এমসি প্রথমে নিম্নগামী তারপর ঊর্ধ্বগামী এমসি। তাহলে একটু যদি এখন আমরা খেয়াল করি, এই যে এমসি রেখা সেটাই এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করলো, তাহলে এই বিন্দুতে এমআর ইকুয়াল এমসি। একই সাথে এমসি রেখার ঢাল যেহেতু ঊর্ধ্বগামী ঢাল ধনাত্মক আর এটা নিম্নগামী ঢাল ঋণাত্মক, ঋণাত্মক অপেক্ষা ধনাত্মক মান অবশ্যই বেশি, তাহলে এমসি রেখার ঢাল গ্রেটার দেন কি এমআর রেখার ঢাল। তাহলে এই ই বিন্দু ভারসাম্য বিন্দু, এটা অনুযায়ী ভূমি অক্ষে নির্ধারিত হবে ভারসাম্য পরিমাণ। আমরা ধরে নিই ভারসাম্য পরিমাণ 50 একক। এখন এই বিন্দুতেই তো দাম নির্ধারণ হওয়ার কথা, কিন্তু আমরা জানি না একচেটিয়া কারবারি এআর রেখার এমআর রেখার সাথে ভারসাম্য অর্জন করে, কিন্তু এআর রেখা বরাবর দাম নির্ধারণ করে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এইখান থেকে আমাকে উঠে যেতে হবে এআর পর্যন্ত, এই এফ বিন্দুতে যায় সে কি করবে দাম নির্ধারণ করবে। তাহলে তার মোট আয় কত? মোট আয়, মোট আয় সমান টিআর ইকুয়াল দাম গুণন পরিমাণ। দাম হচ্ছে 30, পরিমাণ হচ্ছে 50, তাহলে আমার মোট আয় হচ্ছে 1500। এখন এখানেও একটা এসি দেওয়া থাকবে কোথায়? এখন আর ভারসাম্য বিন্দুর সাথে কম্পেয়ার করা যাবে না। যে বিন্দুতে দাম নির্ধারণ হয়েছে ওইটার নিচে যদি এসি হয় তাহলে অস্বাভাবিক মুনাফা, এই দাম নির্ধারণ করা বিন্দুতে যদি এসি হয় স্বাভাবিক মুনাফা, আর এই বিন্দুর উপরে যায় যদি এসি রেখাটা থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা লোকসান বা ক্ষতি। তাহলে ধরি আমরা অস্বাভাবিকটাই দেখাই, এই এফ বিন্দুর নিচে আমরা এসি রেখা আঁকি, নামবে এমসি পর্যন্ত নামবে, আবার বলতেছি নামতে এমসি পর্যন্ত নামবে, এটা সর্বনিম্ন বিন্দু, আবার এসি উঠে যাবে, এটা হচ্ছে এসি। তাহলে এই যে পরিমাণ থেকে ওটা রেখাকে সে কোন বিন্দুতে ছেদ করছে, এটা ধরি জি বিন্দু। তাহলে ধরি আমাদের দেওয়া আছে কত 25 গড় ব্যয়, তাহলে গড় ব্যয় 25, পরিমাণ আগের মতো 50, তাহলে আমার মোট ব্যয় কত? মোট ব্যয় টিসি ইকুয়াল 25 × 50,
ইকুয়াল 0, 5 5 25, 5 দোকানে 10, 1250। তাহলে আমার আয় হচ্ছে 1500, ব্যয় হচ্ছে 1250। তাহলে নিশ্চিত এটা অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা টিআর মাইনাস টিসি, হ্যাঁ, কত কত হয় 1500 মাইনাস 1250 ইকুয়াল 250। এটাই হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। তাহলে সিস্টেম কিন্তু একই, আমি পূর্ণ প্রতিযোগিতায় যা দেখছি একচেটিয়া ঠিক তাই, বাট ওই মূল পার্থক্যটা ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারণ না করে কোথায় করবে, এআর রেখা বরাবর দাম নির্ধারণ করবে। আর বাকি প্রসেস সবই ঠিক থাকবে। মোট আয় বের করতে হবে, মোট ব্যয় বের করতে হবে, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলেই কি পাওয়া যাবে, মুনাফা পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।